নির্বাচনটা হয়ে গেল, এটা অনেক সহজ ছিল কিনা আপনার কাছে? আর এই প্রশ্নটার একটা ছোট্ট লেজ হলো যে এরকম যে একটু অভয় দিলে বলি যে আপনাকে কোনো এই 200-র বেশি আসন পাওয়ার জন্য আপনাকে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হইলো কিনা? আমাদের জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। জনগণকে আমাদের অবস্থান খুবই সুস্পষ্ট। এই নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি হয়েছে। ভোট সুষ্ঠু একটা পর্যায় পর্যন্ত সুষ্ঠুভাবে হয়েছিল, আমরা সেটাকে স্বাগত জানিয়েছিলাম। কিন্তু ফলাফল যখন ঘোষণা করার সময় হয়েছে, ওই সময়টাতে স্পেসিফিক অনেকগুলো আসনকে টার্গেট করে সেটার ফলাফল পরিবর্তন করে দেওয়া হয়েছে। রাজনীতিতে ফরমাল বিরোধী দল হওয়ার আগেই, সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের আগেই জামাত যে স্মার্ট রোল প্লে করছে, আমি দেখতে পাচ্ছি শুধু জামাতের অপার সম্ভাবনা। জামাত জেগে উঠেছে। জামাতের দুর্বলতা ছিল যে জনগণ তাদেরকে ভোট দিয়েছে, কিন্তু অনেক জায়গায় বিএনপি কারচুপি করে জিতে গিয়েছে। কমপক্ষে 30 জায়গায় কারচুপি করে জামাতকে হারিয়ে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন, কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভোট কারচুপির মাধ্যমে ইঞ্জিনিয়ারিং করে নির্বাচনে জয়লাভ করেছে তারেক রহমান এবং বিএনপি। এনসিপি সহ জামায়াতের বেশ কয়েকজন নেতাকর্মী এমন অভিযোগ করেছে এবং উপাধি দিয়েছে ইঞ্জিনিয়ার। এবং ইঞ্জিনিয়ারিং করে নির্বাচনে জয়লাভ করার প্রসঙ্গে প্রশ্ন করাই সাংবাদিককে কি উত্তর দিল তারেক রহমান? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কড়াভাবে জবাব দিয়েছে, রীতিমতো বলা যায় তারেক রহমান এই মন্তব্যের এবং এই উপাধি যারা দিচ্ছে, ভোট ইঞ্জিনিয়ারিং করে নির্বাচনে জয়যুক্ত হয়েছে, ভোট কারচুপির মাধ্যমে বিজয় লাভ করেছে, বিএনপি ক্ষমতায় বসেছে, এরকম অভিযোগ যারা এনেছে তাদের উদ্দেশ্যে তারেক রহমানের বার্তা কী ছিল আজকের সংবাদ সম্মেলনে, সেটাই আমরা শুনবো, তারপরে কথা বলবো। তারেক রহমানের কথাগুলো শুনলে বুঝতে পারবেন বাংলাদেশের রাজনীতিতে বড় একটা পরিবর্তন আসতে চলেছে। তারেক রহমানের হাত ধরে সুষ্ঠুতার রাজনৈতিক অবস্থা বাস্তবায়ন হবে বাংলাদেশের মাটিতে, সেটাই আমাদের কামনা, আমাদের প্রত্যাশা। চলুন কথা না বাড়িয়ে তারেক রহমান ভোট কারচুপি এবং ইঞ্জিনিয়ারিং প্রশ্নে কী জবাব দিল সেটি আমরা দেখে আসি, তারপরে কথা বলি। আমার নাম খালেদ মুহিউদ্দিন। আপনাকে আমি নিউ ইয়র্কের ঠিকানায় কাজ করি। আপনাকে প্রথমে অভিনন্দন জানাই, আপনি জয়লাভ করেছেন। কিন্তু একটু প্রশ্ন করি যে গত সরকার চলে যাওয়ার পর থেকে কিন্তু আপনি বলে আসছেন যে এই নির্বাচনটা খুব সহজ হবে না, যদিও নির্বাচনটা খুব সহজই হওয়ার কথা, আপনার জনপ্রিয়তা, বিএনপির জনপ্রিয়তা সবকিছু মিলে। এখন আমার প্রশ্ন, নির্বাচনটা হয়ে গেল, এটা অনেক সহজ ছিল কিনা আপনার কাছে? আর এই প্রশ্নটার একটা ছোট্ট লেজ হলো যে এরকম যে একটু অভয় দিলে বলি যে আপনাকে কোনো এই 200-র বেশি আসন পাওয়ার জন্য আপনাকে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হইলো কিনা? থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অভিনন্দন জানাই। আপনি আমাদের জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। জনগণকে আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা, সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। দেশের স্বাধীনতা প্রিয়, গণতন্ত্র প্রিয় জনগণ আবারও বিএনপিকে বিজয়ী করেছে, আলহামদুলিল্লাহ। এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের, এই বিজয় গণতন্ত্রকে আমি জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। আমি দেশের সকল জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন। সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে আমরা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছি। ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি অকার্যকর করে দেওয়া সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতি, এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের 1.5 দশকেরও বেশি সময় পর দেশে পুনরায় জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এবং থাকতে হবে। জামাতে ইসলাম, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তুল ইসলাম, গণ অধিকার পরিষদ সহ 51টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল।
জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক দলকেও আন্তরিক অভিনন্দন জানাই। গণতান্ত্রিক রাষ্ট্র এবং রাজনীতিতে রাজনৈতিক দলগুলো মূলত গণতন্ত্রের বাকি ঘর। সরকার এবং বিরোধী দল যে যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে অবশ্যই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী। নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, দেশ গঠনে আপনাদের চিন্তা ভাবনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পথ এবং মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের সাথে আমরা সবাই এক। আমি বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। প্রিয় দেশবাসী, জনমনে সৃষ্ট সকল সংশয় কাটিয়ে শেষ পর্যন্ত দেশে শান্তিপূর্ণভাবে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে বিশেষ ধন্যবাদ জানাই। জনগণের প্রত্যাশিত এই নির্বাচন অনুষ্ঠানের জন্য গণতন্ত্রের ইতিহাসে আপনাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বিচারিক কর্মকর্তা, জনপ্রশাসন, সশস্ত্র বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সকল কর্মকর্তা, সদস্য এবং রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, আপনাদের আন্তরিকতা এবং দায়িত্বশীল ভূমিকা ছাড়া অবাধ এবং সুষ্ঠু নির্বাচন সম্ভব হতো না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই নির্বাচনে দেশি এবং বিদেশি গণমাধ্যম এবং পর্যবেক্ষকদের ভূমিকাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের প্রতিও রইল অকৃত্রিম শুভেচ্ছা। ৭১-এর স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে ২০২৪ সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ, এই দীর্ঘ সময় দেশ গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যারা শহীদ হয়েছেন, হতাহত হয়েছেন, যাদের রক্ত মারিয়ে কষ্টে সিঁড়ি বেয়ে আজকের এই গণতান্ত্রিক বাংলাদেশ, সেই সকল বীর শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। মহান আল্লাহ দরবারে তাদের মাগফিরাত কামনা করছে। যারা মানুষের গণ অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে প্রাণ দিয়েছেন, হতাহত হয়েছেন, দেশের গণতান্ত্রিকামী জনগণ আপনাদের ভূমিকাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, জনগণের রায় পেলে বিএনপি রাষ্ট্র মেরামতের রূপরেখা উপস্থাপন করেছিল। অন্যান্য গণতান্ত্রিক দল এবং সারা দেশের জনগণের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে ৩১ দফা প্রণয়ন করেছিল। ৩১ দফার আলোকে ঘোষণা করা হয়েছে দলীয় ইশতেহার। একই সঙ্গে কয়েকটি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে বিএনপি জুলাই সনদেও স্বাক্ষর করেছে। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বস্তরের নেতা কর্মী সমর্থক ছাড়াও দেশের গণতন্ত্রকামী জনগণের সামনে আজকের এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দের। এমন এক আনন্দঘন পরিবেশে আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি আমাদেরকে করেছে ভারাক্রান্ত। রাষ্ট্র ও রাজনীতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠার এমন একটি গণতান্ত্রিক সময়ের প্রত্যাশায় তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে আপোষহীন লড়াই করেছিলেন। স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের সঙ্গে কখনো আপোষ করেননি। দেশ এবং জনগণের স্বার্থে প্রশ্নে বরাবরই তিনি ছিলেন অটল, অবিচল। আমরা আল্লাহর দরবারে মরহুমা খালেদা জিয়ার মাগফিরাত কামনা করছি। প্রিয় দেশবাসী, স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে দেশের জনগণ আবারও রাষ্ট্র পরিচালনার ম্যান্ডেট দিয়েছেন। জনগণ বিএনপির প্রতি যে বিশ্বাস এবং ভালোবাসা দেখিয়েছেন, এবার জনগণের জীবন মান উন্নয়নের জন্য নিরলস কাজের মাধ্যমে জনগণের এই বিশ্বাস এবং ভালোবাসার প্রতিদান দিতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এবার আমি সারা দেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলতে চাই, শত নির্যাতন নিপীড়নের পরও আপনারা রাজপথ ছাড়েননি। গণতন্ত্র প্রতিষ্ঠাত সংগ্রামে অটুট ছিলেন, অনড় ছিলেন। এবার দেশ গড়ার পালা আমাদের। দেশ পুনর্গঠনের এই যাত্রায় আপনি, আমি, আমাদের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে অবশ্যই। আমরা গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার এই বিজয়কে শান্তভাবে, শান্তির সাথে, দায়িত্বশীলতার মাধ্যমে উদযাপন করেছি। নির্বাচনত্ব বাংলাদেশে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই জন্য শত উস্কানির মুখেও আমি সারা বাংলাদেশে বিএনপি সর্বস্তরের নেতাকর্মীদের শান্ত এবং
সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। কোনো অপশক্তি যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ নিতে না পারে, এই জন্য নির্বাচন উত্তর নিরঙ্কুশ বিজয়ের অর্জনের পরও আমি সারা দেশে বিএনপি এবং জোটভুক্ত দলের সর্বস্তরের নেতাকর্মীদের বিজয় মিছিল বের করতে নিষেধ করেছিলাম। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের মাধ্যমে বিজয় উৎসব পালন করেছি। আমার বক্তব্য স্পষ্ট, যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোন রকমের অন্যায় কিংবা বিয়ানি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্নমত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। ন্যায়পরায়ণতা হবে আদর্শ। আইনি শাসন প্রতিষ্ঠা করা না গেলে আমাদের সকল চেষ্টা ব্যর্থ হয়ে যেতে পারে। আইনি শাসন প্রতিষ্ঠায় সরকারি দল কিংবা বিরোধী দল, অন্য মত কিংবা ভিন্ন মত, প্রতিটি বাংলাদেশী নাগরিকের জন্যই আইন সমান। আইনের প্রয়োগ হবে বিধিবদ্ধ নিয়মে। নির্বাচনে একে অপরের বিরুদ্ধে কিংবা এক দল আরেক দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে এই ধরনের বিরোধ যেন প্রতিশোধ, প্রতিহিংসায় রূপ না নেয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য আমি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। দেশে গণতন্ত্রের জনগণের প্রতি আমার আহ্বান, আসুন যেভাবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে ভূমিকা রেখেছিলাম, একইভাবে এবার দুর্নীতি এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং জনগণের প্রতি জবাবদিহিতার মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি নিরাপদ মানবিক বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠার জন্য যে যার অবস্থান থেকে আমরা ভূমিকা রাখি। একটি নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যাত্রাপথে আমি ভিন্ন দল কিংবা ভিন্ন মতের সকলের সহযোগিতা কামনা করছি। বিশ্বের সকল গণতান্ত্রিক শক্তি, সকল প্রবাসী বাংলাদেশী এবং দেশের স্বাধীনতা প্রিয় জনগণের প্রতি আবারও বিজয় অভিনন্দন। আমাদের অবস্থান খুবই সুস্পষ্ট। এই নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি হয়েছে। ভোট সুষ্ঠু একটা পর্যায় পর্যন্ত সুষ্ঠুভাবে হয়েছিল, আমরা সেটাকে স্বাগত জানিয়েছিলাম। কিন্তু ফলাফল যখন ঘোষণা করার সময় হয়েছে, ওই সময়টাতে স্পেসিফিক অনেকগুলো আসনকে টার্গেট করে, আপনারা দেখছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক ঢাকা 13 সেই আসন, ঢাকা 8 আসন, বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেলের আসন, এরকম স্পেসিফিক কয়েকটা আসনকে টার্গেট করে সেটার ফলাফল পরিবর্তন করে দেওয়া হয়েছে। কেন্দ্রগুলোকে দখল করে, সেই কেন্দ্রে জোর করে, প্রশাসনকে ব্যবহার করে সেই ফলাফল পরিবর্তন করা হয়েছে। এখন যেই প্ল্যানের কথা আমরা শুনেছি, আমরা সেই প্ল্যানের একটা বাস্তবায়ন বা সেই প্ল্যানের একটা স্বরূপ কিন্তু এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি। এবং এই ধরনের ফলাফল কারচুপি করে যারা পুরোনো আমলে আওয়ামী লীগ যেভাবে নির্বাচন করেছে, সেই ধরনের প্রচেষ্টা আমরা যাদের ভিতরে দেখতে পাচ্ছি, তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, কিরকম দেশ পরিচালনা করবে, সেটা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন এসেছে। এবং নির্বাচনের পরদিনই যারা তাদের প্রতিদ্বন্দ্বীদের উপরে হামলা, সারা দেশে নির্বিচারে বাড়ি ঘরে হামলা, আগুন লাগানো, হুমকি এবং এলাকা ছাড়া করতেছে, তাদের কাছে এই দেশের জনগণ, এই দেশের মানুষ কিভাবে নিরাপদ থাকবে সেটা নিয়ে প্রশ্ন এসেছে। এবং সেটার জন্য আমরা 11 দল কিন্তু ঐক্যবদ্ধ হয়েছি। স্বাস্থ্যকর হালিম, রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। এবং ডক্টর শফিকুর রহমান বলেছেন স্পষ্টভাবে যে এটার জন্য রাজপথে নামার প্রয়োজন হলে আমরা সেটার প্রস্তুতি নিচ্ছি। কারণ এই দেশের মানুষকে, যারা 11 দলের পক্ষে নির্বাচনে কাজ করেছে, নেতাকর্মী সমর্থক, তাদেরকে হেফাজত করা, তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আরেকটি কথা আমি বলতে চাই, আমরা জনগণকে অভিবাদন জানাই যে জনগণ এত প্রতিকূলতার মধ্যেও 11 দলের পক্ষে ভোট দিয়েছে, 11 দলের পক্ষে বিজয়ী হয়েছে। অনেকেই অনেক কারচুপি করে তাদের বিজয় আটকানো যায়নি। আপনারা দেখবেন যে গণভোটে কত পার্সেন্ট ভোট পড়েছে, 60% ভোট পড়েছে, 60+ ভোট পড়েছে। এই নির্বাচনে কিন্তু সুস্পষ্ট দুইটা পক্ষ ছিল, একটা সংস্কারের পক্ষ, পরিবর্তনের পক্ষ, যারা সংস্কার চায়, গণতন্ত্র চায়, চাঁদাবাজি বন্ধ করতে চায়, দুর্নীতি লুটপাটের বন্ধ করতে চায়, বিচার এবং সংস্কার চায়, আধিপত্য বিরোধিতা চায়। আরেকটি পক্ষ যারা পুরনো বন্দোবস্ত, পুরনো রাজনীতিকে প্রতিনিধিত্ব করেছে, যারা 72-এর সংবিধানকে চেয়েছে, যারা পুরনো যত ধরনের রাজনীতি আছে, যারা ঋণ খেলাপিদেরকে প্রশ্রয় দিয়েছে, যারা লুটপাট দুর্নীতি সেই একই রাজনীতি করতে চায়। ফলে জনগণ ব্যাপকভাবে যেই 60%-এরও বেশি, 60+ সংস্কারের পক্ষে তারা ভোট দিয়েছে, সেই একই জনগণ কিন্তু 11 দলের পক্ষেও ভোট দিয়েছে। কিন্তু শেষ মুহূর্তে এই 10%-এর মতো ভোট কিন্তু কারচুপি করা হয়েছে, ফলাফলে কারচুপি করা হয়েছে। নাহলে এই পুরো ভোটটাই 11 দলের পক্ষেই আসতো। শেষ মুহূর্তে 11 দলের অনেক গুরুত্বপূর্ণ নেতাকে এবং প্রার্থীকে হারিয়ে দিয়ে ক্ষমতা নিয়ে নেওয়ার চেষ্টা করেছে। এবং আমরা নির্বাচন কমিশনে সেটা সুস্পষ্টভাবে এই অভিযোগ
জানানো হবে, প্রার্থীরা জানাবেন যাদের, এবং নির্বাচন কমিশন সেখানে কি ভূমিকা পালন করতেছে, তাদের অবস্থান কি, এর উপর নির্ভর করবে আমাদের নির্বাচন নিয়ে চূড়ান্ত অবস্থান। আমি এখানে অভিযোগ দায়ের করতে এসেছি এবং নির্বাচন কমিশন, ইসি কার্যালয় এবং রিটার্নিং কর্মকর্তার কাছে আমি আমার সেই অভিযোগপত্র দাখিল করেছি। আমার প্রধানত অভিযোগ হলো যে আমার আসনে, ঢাকা 13 আসনে নির্বাচনের যে ফলাফল, জনগণের যেই মতামত, সেই মতামত রেজাল্টের মধ্যে এবং যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরিবেশিত যে ফলাফল প্রকাশ করা হয়েছে, প্রকাশিত সেই ফলাফলের মাধ্যমে জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটেনি। তার কারণ আমাদের কাছে বেশ কিছু প্রমাণ রয়েছে, যে প্রমাণের মাধ্যমে আমরা এটা বিশ্বাস করছি, বিশ্বাসযোগ্য প্রমাণ, সেই প্রমাণের ভিত্তিতে আমরা বিশ্বাস করছি যে এখানে আমাদের যে প্রকৃত যে ফলাফল সেটা থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। যেমন আমাদের আসনের বেশ কিছু কেন্দ্র থেকে আমাদের যে পোলিং এজেন্ট ছিল, সেই পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে মূল গণনার সময়, যার কারণে অনেকগুলো আমাদের সেই রেজাল্ট শিটের মধ্যে আমার পোলিং এজেন্টের স্বাক্ষর নাই। স্বাক্ষর ছাড়া তারা একতরফাভাবে নিজেদের মতো করে রেজাল্ট প্রকাশ করে দিয়েছে। তারপরে মূল সময়ে রেজাল্ট যখন গণনা করা হয়, যখন ভোট গণনা করা হয়, ভোট গণনার সময় আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দেখা গেছে যে ওই সময় এজেন্ট পরিবর্তন করেছে। সারাদিন এক পোলিং এজেন্ট ভোট কাস্ট করেছে, গণনার সময় সম্পূর্ণ আইন বহির্ভূতভাবে সেখানে আরেকজন গিয়ে ঢুকে তারা ভোট গণনা করেছে, যেটা আমরা মনে করি যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। 40 বছর ধরে অসংখ্য খুশি মিছিল আইডিয়াল সিটি, থাকবে আগামীতেও। তো এইভাবে বেশ অনেকগুলি আসন থেকেই আমাদের পোলিং এজেন্টদেরকে বের করে দিয়ে, অথবা পোলিং এজেন্টদেরকে তাদের স্বাক্ষর ছাড়াই একতরফাভাবে ওনারা ফলাফল প্রকাশ করেছেন। দ্বিতীয় হলো যেই ফলাফলগুলি প্রকাশ করেছেন তার মধ্যে অনেকগুলোর মধ্যেই স্বাক্ষর নেওয়ার পরে গিয়ে ওনারা ট্যাম্পারিং করেছেন, এবং ট্যাম্পারিং যেই ফলাফলগুলিতে করেছেন, যেই শীটগুলিতে করেছেন, দেখা গেছে সবগুলো শীটে একটা জায়গাতেই ট্যাম্পারিং, একটা প্রার্থীর ভোটের মধ্যেই সেখানে ওভার রাইটিং, সেখানে কেটে সংখ্যা একটা জায়গায় আরেকটা বসানো হয়েছে, একটার উপর দিয়ে আরেকটা সংখ্যা লেখা হয়েছে। এই সবগুলি ঘটনা একজন প্রার্থীর ক্ষেত্রেই ঘটেছে, অন্য প্রার্থীদের ভোটের সংখ্যার মধ্যে এই ধরনের কোনো শীটের মধ্যে নেই। এটা হলো দ্বিতীয় কথা। এতে প্রমাণ হয় যে পরিকল্পিতভাবে ভোট গণনার শেষে একজন প্রার্থীর ভোট বেশি দেখানোর জন্য সেখানে পরবর্তীতে সেটাকে ওভার রাইটিং করে ওটাকে বৃদ্ধি করে দেখানো হয়েছে। তৃতীয় অভিযোগ হলো যে নির্বাচন কমিশন যে ব্যালট পেপার দিয়েছে, সেই ব্যালট পেপারে মানে 9 জন প্রার্থী হওয়ার কারণে 2টা কলামে, একটা কলামে 5টা রোতে 5 জন, আর একটা কলামে 4টা রোতে 4 জন। তো স্বাভাবিকভাবে প্রথম কলামের যে লাস্ট রোটার বিপরীত দিকে দ্বিতীয় কলামের সেই রোটা খালি। তো খালি থাকার কারণে এটাকে লাস্ট কলামের যে বাম দিকের যে রোটা, ওইটার বরাবর একটা ঘর বলে মনে হয়। একটা ঘর বলে মনে হওয়াতে গণভোটের মধ্যে যেরকম হ্যাঁ না বাম পাশে লেখা ছিল, সিলমারের জায়গা ডান পাশে ছিল খালি জায়গায়। তো ঠিক ওরকম একইভাবে যদি কেউ চিন্তা করে থাকে গণভোটের মতো করে যে বাম পাশে প্রার্থী এবং প্রতীক, ডান পাশে তার খালি ঘর, সেখানে তাকে সিল মারতে হবে। তো সেইভাবে সিল মেরেছে প্রচুর ভোটার, এটা আমাদের কাছে প্রুফ আছে যে অনেক ভোটার সেখানে সিল দিয়েছে, এবং প্রতিটা ভোট কেন্দ্রে এই পরিমাণ ভোট এই কারণে বাতিল হয়েছে, যেটার সংখ্যা আমাদের সাথে যদি যুক্ত করা হয়, আমরা অনেক ব্যবধানে আমরা এখানে বেশি ভোট পাই। তো আমাদের কাছে এটা প্রমাণ রয়েছে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অন্য আসনে, যেরকম ঢাকা 8 আসনের ব্যাপারে একই সেম কেসটা হয়েছে মির্জা আব্বাস সাহেবের ক্ষেত্রে, ধানের শীষের প্রতীকে, যে সেখানে তার ফার্স্ট কলামের লাস্ট রোতে মির্জা আব্বাস এবং সাহেবের নাম এবং ধানের শীষ, আর বিপরীত দিকে দ্বিতীয় কলামের লাস্ট রোটা খালি। তো সেখানে যেই সিলগুলি পড়েছে সেই সিলগুলোকে ধানের শীষের এই ভোট বলে গণ্য করার মর্মে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আছে বলে আফরোজা আব্বাস সাহেবা, যিনি বিএনপি নেত্রী, তার পক্ষ থেকে মিডিয়াতে স্পষ্ট ব্রিফিং আছে। তো এই সকল কারণে আমাদের আসনে ভোটের ব্যবধান হলো মাত্র 2320টি ভোট, আর আমাদের এই ভোট বাতিলকৃত ভোটের সংখ্যা আমার আসনে 4381। তো আমরা যেটা ধারণা করছি যে 4381-র মধ্যে মোর দেন 80% ভোট, এটা আমার সেই ধরনের ভোট যেই ভোটটা নির্বাচন কমিশন বিভ্রান্ত করেছে জনগণকে, এবং সেই জনগণকে বিভ্রান্ত করার দায় আমি মনে করি জনগণের কাঁধে না চাপিয়ে নির্বাচন কমিশনের নিজেদের কাঁধে এটা দায় নেওয়া উচিত। এবং এখানে যে নির্বাচন কমিশনের যে বিধি আছে
সেই বিধিতে এটা আছে যে যদি কোথাও সিল পড়ে, সেই সিলের কোন প্রার্থীকে ভোট দিতে চেয়েছে প্রার্থী, এই ভোটার, সেই তার ইচ্ছাটা যদি শনাক্ত করা যায় যে সে এই প্রার্থীকে ভোট দিতে চেয়েছে, তাহলে সেই ভোটটা সেই প্রার্থীর ঘরে কাউন্ট হওয়ার কথা। এই বিবেচনায় আমি মনে করি যে আমার এই জাতীয় ভোট যেগুলো বাতিল করা হয়েছে সেগুলো আবার রিকাউন্ট করে সেগুলোকে যদি গণনা করা হয়, তাহলে ভোটের যেই হিসাব সেই হিসাব থাকবে না। এখানে ওভাররাইটিং করে যেই পরিমাণ ভোট বাড়ানো হয়েছে সেটা এবং যেই পরিমাণ ব্যালট বাতিল করা হয়েছে, এই দুটো যুক্ত করলে আমার ধারণা যে 5,000 ভোটের ব্যবধান আমার পক্ষে হবে। তো এই হলো অবস্থা। কাজে এই অবস্থার প্রেক্ষিতে আমি তাৎক্ষণিক ওই দিন রাতেই এসে নির্বাচন কমিশনকে অবহিত করেছি, আমাদের এই যে রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করেছি, এবং ইসি সচিবের সাথে আমি কথা বলেছি, এবং সেটা ওনাদের সাথে কথা বলার পরে এখন আরো প্রুফ সহ যাবতীয় সকল কাগজপত্র ডকুমেন্ট সহ আমরা সেগুলো তাদের কাছে সাবমিট করলাম। এখন আমাদের পরিষ্কার কথা যে যেই ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য, জনগণের ভোটাধিকার সংরক্ষণ করার জন্য যে আমাদের সংগ্রাম, আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন এবং সংগ্রামকে সফল করতে হলে জনগণের ভোটাধিকারকে যদি সংরক্ষণ করতে হয়, তাহলে আমাদের এই আন্দোলন থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নাই, এবং যে কোনোভাবেই আমরা এই অধিকারটা প্রতিষ্ঠিত করেই ছাড়ব। রাজনীতিতে ফরমাল বিরোধী দল হওয়ার আগেই, সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের আগেই জামাত যে স্মার্ট রোল প্লে করছে, আমি দেখতে পাচ্ছি শুধু জামাতের অপার সম্ভাবনা। জামাত জেগে উঠেছে এবং জনপ্রিয়তা জামাতের দিকে ঘুরে আসছে। বিশেষ করে নির্বাচনে জেতার পর বিএনপির যে সন্ত্রাস, এর প্রতিবাদে মানুষ তাদের উপর বিরক্ত হচ্ছে এবং জনগণের পাশে যেভাবে জামাত দাঁড়াচ্ছে। জামাতের দুর্বলতা ছিল যে জনগণ তাদেরকে ভোট দিয়েছে, কিন্তু অনেক জায়গায় বিএনপি কারচুপি করে জিতে গিয়েছে। কমপক্ষে 30 জায়গায় কারচুপি করে জামাতকে হারিয়ে দেওয়া হয়েছে। এখন ওই সময় কারচুপি ঠেকাতে পারেনি, এটা একটা ব্যর্থতা। কিন্তু জামাত এখন এটা নিয়ে কাজ করছে, আইনি পথে হাঁটছে, রাজনৈতিকভাবে বিষয়টা দেখছে। দর্শক, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে কমপক্ষে 30 জায়গায় এবং ছোট আকারে অনেক জায়গায় হয়েছে, কিন্তু ফলাফল পাল্টে দেওয়ার মতো ঘটনা ঘটেছে 30 জায়গায়। তথ্য প্রমাণ সামনে আসছে এবং তারেক রহমানও বিষয়টা নিয়ে বিব্রত। খালেদ মহিউদ্দিন প্রশ্ন করেছেন, কিন্তু তারেক রহমান কিন্তু কোনো উত্তর দিতে পারেনি, তিনি এড়িয়ে গিয়েছেন। বলেন যে জনগণকে কনভিন্স করে আমাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আরে ভাই, এটা তো আপনাকে জিজ্ঞেস করেনি, আপনাকে জিজ্ঞেস করেছে ফলাফল টেম্পারিং এর সাথে আপনি জড়িত কিনা। এটা বুঝেন না আপনি প্রধানমন্ত্রী হচ্ছেন না। এটা এইভাবে হাসিনা স্টাইলে এড়িয়ে যাওয়া যাবে না। জনগণের সামনে ব্যাখ্যা দিতে হবে স্বচ্ছতা, কোনো অন্যায় হয়ে থাকলে তার বিচার করতে হবে, ন্যায় বিচার। জামাত যদি 3টে সিট পায় 3টে সিট দিতে হবে, কোনো সিট না পেলে না পায়, কিন্তু ফেয়ার হতে হবে। এই ন্যায় বিচার তারেক রহমানকে নিশ্চিত করতে হবে। দর্শক, জামাত এবং শিবির স্মার্ট পলিটিক্স করছে। শিবির বিশেষ করে ডাকসু সংবাদ সম্মেলন করে হুঁশিয়ারি দিয়েছে, জুলুম নির্যাতন বন্ধ করতে হবে, নইলে খবর আছে হল দখল করতে আসলে আমরা প্রতিরোধ করব। মানে এগুলো রাজনীতিকে ব্যালেন্স করবে এবং জামাত সবকিছু সমস্ত অপকর্ম জাতির সামনে তুলে ধরছে এবং স্থানীয় প্রশাসনের সাথে কথা বলছে, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কথা বলছে। তারেক রহমান বিএনপি হাইকমান্ডকেও বলছে যে আপনারা ভালো হয়ে যান, নিয়ন্ত্রণ করেন, নইলে কিন্তু অবস্থা খারাপ হবে। এবং নির্বাচনের ফলাফল গণনায় বা যে অনিয়ম হয়েছে সেটা সামনে এনে জামাত ডিসাইসিভ অ্যাকশন নিচ্ছে। জামাতের সংবাদ সম্মেলন, 30 আসনে ফলাফল স্থগিত, ভোট পুনর্গণনার দাবি জামাতের। এর মানে এই 30 আসন নিয়ে জামাতের সিবিআর প্রশ্ন। দেখেন, এর আগে কেন প্রশ্ন করেনি, এটা একটা ব্যর্থতা। তবে আন্দাজের উপর প্রশ্ন জামাত করে না। বিএনপির মতো, আওয়ামী লীগের মতো যে জিতলে ভালো না জিতলে খারাপ, এই রাজনীতি জামাত করে না। জামাতের রাজনীতির একটা রেশনালিটি আছে এবং এথিক্স আছে, যে কারণে জামাতকে আগে তথ্য প্রমাণ পেতে হয়েছে। তথ্য প্রমাণ হাতে পাওয়ার পর কিভাবে ইঞ্জিনিয়ারিং হয়েছে, একদম বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পাওয়ার পর জামাত বলেছে যে 30 আসনের স্থগিত এবং ভোট ফলাফল স্থগিত করতে হবে। এর মানে 30 আসনে যদি ন্যায় বিচার হয়, জামাতের 30 আসন বাড়তে পারে। কমিয়ে টমিয়ে বিভিন্নভাবে 68টা ধরিয়ে দেওয়া হয়েছে, সব মিলে মনে হয় 77 বা 78টা, কিন্তু আসলে আরো 30টা কমপক্ষে বাড়ার কথা। একটা খবর ছড়িয়ে পড়েছে যে 53টা আসনে জামাত 5000-এর কম ভোটে হেরেছে। হ্যাঁ, 53টা আসনে 5000 কম ভোটে হেরেছে। এর মানে এই না যে 53টা তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, কম ভোটে আপনি 1 ভোটও হারতে পারেন, ফেয়ারে, একদম ফেয়ার ভোটে। 53টা আসনে জামাত 5000 কম ভোটে হেরেছে, তার মধ্যে 30 জায়গায় হারিয়ে দেওয়া হয়েছে, জিততো। আর কিছু কিছু জায়গায় তো জামাতও অল্প ভোটে জিতেছে, মানব রফিকুল ইসলাম খান থেকে শুরু করে আর অনেকে অল্প কিছু ভোটের ব্যবধানে জিতেছে। অর্থাৎ কম ভোটের ব্যবধানে জেতা মানে কারচুপি, এটাকেও মনে করবেন না। তবে কারচুপি করে, ইঞ্জিনিয়ারিং করে জামাতকে হারিয়ে দেওয়া হয়েছে, বিএনপিকে জিতিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় ঢাকা 17 আসন, ওখানেও এরকম ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, এটা আমার দৃঢ় বিশ্বাস। যার আসনই হোক না কেন, অন্যায় তো অন্যায়, এর বিরুদ্ধে কথা বলতে হবে। তো জামাত বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ একত্র করে 30 আসনে ফলাফল স্থগিত, ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে। ভোট পুনর্গণনা হলে, ন্যায় বিচার হলে
দেখেন ভোট পুনর্গণনা হবে, কি মনে করেন এ দেশটা কি মগের মূল্য? জামাত প্রধান বিরোধী দল, তাদেরকে কোনো জবাব দিবে না, সব বোকা বানিয়ে সবকিছু একদম নিয়ে যাওয়া হবে না, এটা হিসাব জামাত নেবে, আইনি পথে যাবে। অতএব এই পুনর্গণনায় জামাতের 30 আসন বাড়লে বাড়তে পারে, আমি বলছি না যে বাড়বে, কিন্তু পুনর্গণনা করতে হবে, ফলাফল স্থগিত রাখতে হবে, যেহেতু প্রশ্ন উঠেছে এবং একটা আইনে এর ভিত্তি আছে পুনর্গণনা করার। আর পুনর্গণনা কি জামাতকে বোকা বানানো হবে? না, এত সোজা না। অতএব একটা বিষয় স্পষ্ট, নির্বাচন ওভারঅল ভালো হয়েছে, কারচুপি বা ফলাফল পাল্টে দেওয়া হয়েছে 30 জায়গায়, 30 জায়গার বেশি নয়। যদি 31 জায়গায় হতো জামাত 31 জায়গায় বলতো। মির্জা আব্বাসের আসনে নাসিরউদ্দিন পাটোয়ারিকে হারিয়ে দেওয়া হয়েছে, ইটস ট্রু। অতএব জামাত কিন্তু নড়ে চড়ে বসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 30টি আসনে ভোট কারচুপির অভিযোগ তুলেছে বাংলাদেশ জামাত ইসলামী। এসব আসনে ভোটের ফলাফল স্থগিত, পুনর্গণনা সহ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ও মুখপাত্র ইহসানুল হক জুবায়ের। কিন্তু এটা যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার, নির্বাচন কমিশন যেহেতু গেজেট দিয়ে দিয়েছে, আইন অনুযায়ী অনেক সময় আপনারা দেখেছেন না যে 3 বছর 4 বছর পর চেয়ারম্যান পদ ফিরে পেয়েছে, তো এরকম হবে অনেক কিছুই, কিন্তু টাইম লাগবে। তো এই জিনিসটা অ্যাটলিস্ট সরকারকে চাপে রাখবে, লেজিটিমেসিকেও প্রশ্নবিদ্ধ করবে। আপনারা এত দুর্বলতা নিয়ে 30 আসনে ভোট চুরি করেছেন, এটা নিয়ে আবার জামাতের উপর নির্যাতন করতে চান। জামাতের সাথে আপনাদের ভোটের পার্সেন্টেজের ব্যবধান ভেরি লিটল, না আপনারা বিপদে পড়বেন। তো এটা জামাতের একটা স্মার্ট পলিটিক্স যে এই বিষয়টা নিয়ে জামাত কিছু একটা করবে, অ্যাকশনে যাবে। এটা সংবাদ সম্মেলনে জামাত বলেছে। ইহসানুল হক জুবায়ের বলেন, দেশের মানুষ একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন আশা করেছে। ইতিমধ্যে নির্বাচন সম্পন্ন হয়েছে, যদিও সেই নির্বাচনে অনেক ক্ষেত্রে কারচুপি চালিয়ে হয়েছে এবং ভোট প্রদানের ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে। এজেন্টদের বের করে দেওয়া সহ বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছে, যা আমরা আগেও বলেছি। এটা ওভারঅল একটা জামাতের দুর্বলতা, কারণ এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, আপনারা কেন বের হয়ে গেছেন? ওখানে মারামারি বাজাতেন। আর মূল দায়টা এখানে সরকারের। আর বিএনপি তো জন্মগতভাবে ভোট চোর, বাংলাদেশের সমস্ত ভোট চোরের ইতিহাস বিএনপির সাথে জড়িত। সেই মাগুরার উপনির্বাচন কি আমরা জানি না? ভুয়া ভোটার তালিকা 2006 সালে জানি না? 2006 সালে ইয়াজউদ্দিনকে, কে এম হাসানকে দিয়ে আপনারা কি আকাম করতে চেয়েছিলেন কে না জানে? তো ক্ষমতা এসেছেন, ওগুলো কি ধামাচাপা করেছে? নেভার। অতএব নতুন আবার ভোট চুরির এক্সাম্পল বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন আসছে, আশা করি তখন আর এগুলো পারবে না, কারণ জামাত এবার সব ফাঁক খবর আটকে দিচ্ছে। জামাতের এই সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, এই পর্যন্ত আমরা প্রায় 30টি আসনে এই ধরনের চরম অবস্থাপনা দেখেছি, যেখানে টুকটাক অবস্থাপনা, এটা হিসাব করলে প্রায় 250-260 আসনে পাবেন, কিন্তু ওটা ফলাফলের উপর প্রভাব পড়ে নেই, হয়তো বা 2-4টা ভোট কম বেশি হতো, কিন্তু ফলাফলকে প্রভাবিত করেছে এমন আসন সংখ্যা 30, যেখানে ভোট জালিয়াতি হয়েছে, কারচুপি হয়েছে। যেসব কাগজ রেজাল্ট শিট দেওয়া হয়েছে সেখানে ওভার রাইটিং, কাটাকাটি হয়েছে, ঘষা মাজা হয়েছে। আমরা নির্বাচনের দিনও এসব বিষয়গুলো তাৎক্ষণিকভাবে রিটার্নিং অফিসার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছিলাম। কিছু আসনের ফল দ্রুত দেওয়া হয়েছে, ইচ্ছা করেই এইসব আসনে, কিছু আসনের ফল দ্রুত দেওয়া হয়নি, থামিয়ে দেওয়া হয়েছে, মানে ওই বিএনপিকে জিতিয়ে দিতে, তারেক রহমানকে জিতিয়ে দিতে। যেমন ঢাকার কয়েকটি আসনে আমরা ভোর 5টায় গিয়ে নির্বাচনের রেজাল্ট পেয়েছি, এটা অসম্ভব। ভোর 5টায় নির্বাচনের রেজাল্টের কোনো প্রশ্নই আসে না। আগে আপনারা যেটা সকালে শুনতেন, ওটা তো গ্রামে গঞ্জে ইন্টারনেট ছিল না, ফলাফল আসতে সময় লাগতো। কিন্তু দেখেন, রংপুরের আসনে যদি রাত 8টার মধ্যে শেষ হয়ে যায়, তাহলে ঢাকার আসনে 8টার মধ্যে শেষ হবে, কারণ একই রকমের জনবল, ভোটের পরিমাণও কিন্তু প্রায় একই রকমের। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত ওপিনিয়ন, মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি বলতে চান, আপনাদের ওপিনিয়নটা কি বলবেন। তারেক রহমানের যে বক্তব্যগুলো আপনারা শুনলেন, আশা করি মনোযোগ সহকারে শুনেছেন। তার কথাবার্তা, তার সব কিছু শোনার পরে আপনাদের কি মনে হয়, দেশের রাজনীতিতে বড় একটা পরিবর্তন কি আসতে যাচ্ছে না? অবশ্যই বড় একটা পরিবর্তন আসতে যাচ্ছে দেশের রাজনীতিতে, এবং সেই পরিবর্তনটা তারেক রহমানের হাত ধরেই আসবে, আমরা সেটাই প্রত্যাশা করি। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ায় এগিয়ে আসবে সকলেই মিলে সুন্দর সুশৃঙ্খল একটা রাষ্ট্র বাস্তবায়ন করবে, পরিচালনা করবে এই সরকার। আমাদের সেই প্রত্যাশা, সেই কামনাই থাকবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন আপনাদের ব্যক্তিগত অভিব্যক্তি, মতামত কি তারেক রহমানের এই নির্বাচিত হওয়া বিএনপি সরকার গঠন করা এবং এই নির্বাচনের ফলাফল নিয়ে, নির্বাচন পরিবেশ পরিস্থিতি নিয়ে আপনারা কি বলবেন, সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের বক্তব্যটা। আজকের মতো বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।